বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, দেশে রেকর্ড ৩,৬৭১ মেগাওয়াট লোডশেডিং। ভয়াবহ লোডশেডিং এর কবলে পড়েছে বাংলাদেশ। বিএনপি দীর্ঘ ১৭ বছর পর ক্ষমতা আসার পরই বাংলাদেশের মানুষ আবারও ভয়াবহ লোডশেডিং এর মধ্যে পড়েছে। তাপমাত্রা একটু বাড়তেই মাত্রা ছাড়িয়ে গেছে, বিদ্যুতের ভোগান্তিতে পড়েছে জনগণ। এবারে জানাবো, এসএসসি এবং সমমানা পরীক্ষার ফল। কারিগরি বোর্ডে পাশ করেছে মাত্র ৫৮.২০% এবং জিপিএ মাত্র ৩,৯৫১ জন। চলতি বছরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানা পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে এসএসসিতে পাশ করেছে ৬২.২৫% আর কারিগরি শিক্ষা বোর্ডে পাশ করেছে মাত্র ৫৮.২০%। জিপিএ 5 পেয়েছে মাত্র ৩,৯৫১ জন শিক্ষার্থী। আজ শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফলাফল আনুষ্ঠানিক উদ্বোধন করে শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আনম এহসানুল হক মিলন। এবং জানাবো, সৌদি আরবের সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৭ বাংলাদেশি নিহত। সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জন বাংলাদেশি নিহত হয়েছে। নিহতের সবার বাড়ি নওগাঁ এবং নাটোরে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে অগ্নিকাণ্ডের এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আজাদের আপিল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আজাদ আপিল করেছে। আপিলটি সোমবার ১০ আগস্ট আপিল বিভাগের কার্য তালিকাভুক্ত রয়েছে। পলাতক থাকা অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি বাংলাদেশ জামাত ইসলামের সাবেক সদস্য আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দেয়া হয়। বাংলাদেশের স্বাধীনতার ৪১ বছর পর মানবতাবিরোধী অপরাধের মামলায় এটি প্রথম রায় ছিল বলে জানা গেছে। সর্বশেষ জানাবো, ভারতে ৩ মাসে ২৫ মুসলিমকে পিটিয়ে হত্যা করেছে ভারতের হিন্দুত্ববাদীরা। ভারতে বিদ্বেষ ও ঘৃণার পরিমাণ আগের থেকে অনেক অংশে বেড়ে গেছে। মূলত নরেন্দ্র মোদীর কুখ্যাত সন্ত্রাসীর বাহিনী পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার পর ভারতে আরও মুসলিম নিধন ব্যাপক আকারে বৃদ্ধি পাচ্ছে। মাত্র ৩ মাসে ২৫ জন মুসলিমকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এমন ধরনের ঘটনা আসলে সবার জন্য খুবই দুঃখজনক এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। দেশে রেকর্ড ৩,৬৭১ মেগাওয়াট লোডশেডিং। ভয়াবহ লোডশেডিং এর কবলে পড়েছে বাংলাদেশ। বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতা আসার পর থেকেই এই ভয়াবহ লোডশেডিং চলছে। লোডশেডিং এর যন্ত্রণায় দেশের মানুষ খুবই বিপদের মধ্যে রয়েছে। দেশটাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করছে বর্তমান সরকার। বাংলাদেশে তো এত বিপুল পরিমাণ লোডশেডিং ছিল না, কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর একবার পাম্পে তেল পাওয়া যাচ্ছে না, আবার গ্যাসের দাম বাড়ানো হচ্ছে, আবার বিদ্যুৎ দিতে পারছে না। মূলত বাংলাদেশে আবার এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অবস্থায় দেশের অভ্যন্তরে এতটাই সমস্যার সৃষ্টি হয়েছে যে বর্তমান সরকারের প্রতি এখন আর কেউ আস্থা রাখতে পারছে না। ৩,৬৭১ মেগাওয়াট বিদ্যুৎ। বাংলাদেশে ইতিহাসে এত বিপুল পরিমাণ বিদ্যুৎ কখনোই লোডশেডিং মনে হয়নি। কারণ ভারত থেকে বিদ্যুৎ কিনা হয়েছে,
শেখ হাসিনার সময়, কিন্তু বর্তমান সরকারের সময় এমন কোনো বড় প্রজেক্ট তো ধরা হয়নি। এছাড়াও তারা ঠিকমতো বিদ্যুৎ দিতে পারছে না। বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে যে 17,000 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা ছিল সন্ধ্যায়, সেটি বেড়ে বাংলাদেশে 3,671 মেগাওয়াটে শুধুমাত্র লোডশেডিং দিতে হয়েছে। বিপুল পরিমাণে বিদ্যুৎ বর্তমান সরকার বিদ্যুৎ দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এ ব্যর্থ সরকার মনে হচ্ছে রাষ্ট্র ঠিকমতো চালাতে পারবে না। সৌদি আরবের সোফা কারখানায় আগুন, 17 বাংলাদেশি নিহত হয়েছে। সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে 17 জন বাংলাদেশি মারা গেছে। নিহতদের সবার বাড়ি, বেশিরভাগের বাড়ি নওগাঁ এবং 2 জনের বাড়ি নাটোর ও 1 জনের বাড়ি রাজশাহীতে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজ এ অগ্নিকাণ্ডের এই তথ্য জানা গেছে। পোস্টে বলা হয়েছে, সৌদি আরবের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশি শ্রমিকদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শোকবার্তায় মন্ত্রী বলেন যে জীবিকার তাগিদে সুদূর সৌদি আরবে কর্মরত বাংলাদেশের এই প্রবাসী ভাইদের এমন অকাল মৃত্যু ও মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোক জানাচ্ছি। আমরা বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালানোর কথা জানিয়েছি বলে জানিয়েছে তারা। সবাইকে বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালানোর কথা বলা হচ্ছে এবং দেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির রাষ্ট্র কাঠামোর দিকে এগিয়ে নেওয়া এই মুহূর্তে সবার জন্য অনেক বড় এক বিষয়। কারণ এই প্রবাসীরাই আমাদেরকে ঘাম ঝরিয়ে বিদেশ থেকে পয়সা উপার্জন করে পাঠায়। সেই পয়সা দিয়ে বাংলাদেশ মূলত তার অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু যেভাবে বর্তমান সময়ে বাংলাদেশের সরকার একরকম ব্যর্থতায় পরিণত হচ্ছে, এটা দেশের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করছে। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আজাদের আপিল। 1971 সালের মুক্তিযোদ্ধার সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জামাত ইসলামের নেতা আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। এরপর দীর্ঘদিন ধরে তিনি পলাতক অবস্থায় ছিলেন। এরপর দেশে ফেরত এসেছেন শেখ হাসিনা। দেশ থেকে পালিয়ে যাওয়ার পর তিনি মূলত দেশে ফেরত এসেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হওয়ার কারণে দীর্ঘদিন ধরে তিনি মূলত একরকম পলাতক থাকার পর আবার সামনে আসেন এবং নতুন করে তিনি দেশে আসার পরই এই বিষয়গুলো সামনে এসেছে। তিনি মূলত জামাতের রাজনীতি করার কারণে মূলত আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার হয়েছিলেন বলে অনেকেই ধারণা করছে। কারণে তাকে শেখ হাসিনা প্রতিহিংসার বশত তার বিরুদ্ধে এই ধরনের একটি মামলা করেছিল এবং তাকে মৃত্যুদণ্ডের আসামি হিসেবে ফাঁসি দিয়েছিল। তবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি এবার সামনে এসেছেন এবং তিনি বর্তমান সময়ে শেখ হাসিনার অবর্তমানে মানবতাবিরোধী অপরাধের এই মামলায় তিনি মূলত আপিল করেছেন যাতে করে তার সাজা বাতিল হয়ে যায়। আবুল কালাম আজাদ তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতির সঙ্গে যুক্ত। তার মৃত্যুদণ্ডের ঘটনা, জামাত ইসলামের প্রথম কোনো নেতার মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল, যেটা তিনি দীর্ঘদিন ধরে হয়তোবা পাকিস্তানে পলাতক থাকার পর দেশে ফেরত এসেছেন। এসএসসি এবং সমমানা পরীক্ষার ফল প্রকাশ। কারিগরি বোর্ডে পাস 58.20% জিপিএ 3,951 জন। চলতি বছরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি এবং সমমানা পরীক্ষায় ফলাফল প্রকাশ করা হয়েছে। এই বছর কারিগরি শিক্ষা বোর্ডে গড়ে পাশের হার 58.20%, জিপিএ 5 পেয়েছে 3,951 জন পরীক্ষার্থী। আজ 10টায় শিক্ষা মন্ত্রণালয় সম্মেলন কক্ষে ফলাফলের আনুষ্ঠানিক উদ্বোধন করে শিক্ষা এবং মাধ্যমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। যেটি 2025 সালে পাশের হার ছিল 68.4%, সেটিকে কমিয়ে এবার 62.25% করা হয়েছে। তবে অনেকেই এই পাশের হার দেখে বলাবলি করতে শুরু করেছে বিএনপি সরকার যেহেতু তারা মাত্রই ক্ষমতায় এসেছে, সুতরাং তারা এখন দেখাতে চাইবে যে আমরা যখন ক্ষমতায় এসেছিলাম তখন পাশের হার ছিল কম, আর আমরা যখন দীর্ঘ 2 থেকে 3 বছর আমরা যে সময় রাষ্ট্র পরিচালিত করেছি তখন কিন্তু আমরা
এই পাশের হারকে উন্নীত করে আমরা ৭০ থেকে ৭৫% আমরা পাশের হারকে উন্নতি করেছি। এমন বিষয় আসলে ভবিষ্যতে দেখানো হবে। তবে যে যেটাই বলুক না কেন, বর্তমান বাংলাদেশে যে এনসিটিবির পক্ষ থেকে বাংলাদেশে যেভাবে বর্তমান সময়ে পরীক্ষার সবকিছু নির্ধারণ করা হচ্ছে, এতে দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো প্রয়োজন। কিন্তু ডক্টর ইউনূস আসলো গেল, নতুন করে যে সরকার আসছে, কেউই বর্তমান শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর কোনো উদ্যোগ নেয়নি। এতে বাংলাদেশের মানুষ একরকম ভয়াবহ বিপর্যয়ের মধ্যে রয়েছে, কারণ দেশের অভ্যন্তরে আর কেউই এখন ভালো কিছু করার মতো কোনো বিষয় পাচ্ছে না। কারণ বর্তমান সময়ে বাংলাদেশে যে পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হচ্ছে, সেটি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বিদেশি ভার্সিটিগুলো গ্রহণ করে না। সুতরাং এগুলো সরকারের বিবেচনা করা উচিত। কিন্তু সরকার শুধুমাত্র তারা এই বিষয়গুলো না ভেবে তারা শুধু যদি তাদের নিজেদের কথা ভাবে, তাহলে এটি আমাদের জন্য খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি আসতে চলেছে।